বিয়ে বাড়ির গেটে ছোট শিশু কাঁদছে। হতভাগা বাবা হয়ে মেয়েকে তারই মায়ের বিয়ে দেখাতে নিয়ে এসেছি। পৃথিবীতে এমন বেদনাদায়ক দৃশ্য আর দুটি হতে পারে না। মেয়েটা তার মায়ের দিকে এক নয়নে চেয়ে আছে। মুখ দেখে যেন মনে হচ্ছে আহতে জানাচ্ছে তার মা কেমন করে। মা মা, তুমি আমাকে ছেড়ে যেও না। না, ছোট বাচ্চার হাজারো আকুতি আজ কথার কর্ণপাত হবে না। আমার বউয়ের নাম ছিল কথা। সে তো নতুন করে জীবন গোছাতে ব্যস্ত। মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে বাড়ির সামনে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জানি না কতটা কষ্ট পেলে ছেলে মানুষগুলো কাঁদে। কোলে 7 মাসের বাচ্চাটাকে বুকে শক্ত করে জড়ে ধরে দাঁড়িয়ে আছি। শেষবারের মতো যেন মেয়েটা তার মাকে দেখছে। কিছুক্ষণ পর পর কান্না করে দিচ্ছে। জানি না কান্নার আওয়াজ তার মায়ের কান পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা। আজকে রায়সার মাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল শাড়িতে কথাকে যেন সাক্ষাৎ পরি মনে হচ্ছে। দূর থেকে তাকিয়ে ভালোবাসার মানুষটাকে দেখছি, যেমনই দেখেছিলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে। নীল শাড়িতে যে এসেছিল নীল শাড়ি পরে, সে আজ সমস্ত বন্ধন বিচ্ছেদ করে চলে যাচ্ছে লাল শাড়ি পরে। যার সাথে একই ছাদে নেচেছিলাম একটি বছর, পরে ডিভোর্সটি সেই দেয়। কারণ আমি ছিলাম গরিব। প্রথমে ভালোবেসে বিয়ে করলেও পরে সে ভালোবাসা ছিল না। সময়ের সাথে সাথে সব হারিয়ে যায়। বাস্তবতার কাছে ভালোবাসাগুলো বিয়ের আগে, বিয়ের পরে ভালোবাসাগুলো সস্তা আবেগে পরিণত হয়। এই যে রাজ ভাইয়া, আপনি আর কি চান? কথার জীবনটা তো নষ্ট করেই দিয়েছেন। এখন কেন দাঁড়িয়ে আছেন এখানে? লজ্জা করে না? আপনার চর খাওয়ার পরও স্বাদ মেটেনি। কথা আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছে। আপনি যাবেন? নুসরাতের দিকে চেয়ে দেখি তার চোখে পানি টলমল করছে। নুসরাত শোন, কথাকে বলিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। শেষবারের মতো কলেজের টুকরাটাকে দেখে নিলাম। এখন ট্রেনে বসে আছি, রাত প্রায় 1টা। মেয়েটা বুকে ঘুমাচ্ছে। বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছি। হঠাৎ রাইসা ঘুম থেকে উঠে কান্না করতে লাগলো। ব্যাগ থেকে ফিডারের বোতলটা বের করে রাইসার মুখে ধরলাম। খাচ্ছে না, আরো বেশি করে কান্না করছে। পাশের সিটে বসে থাকা 18 কিংবা 19 বছরের একটি মেয়ে বলে উঠল, আপনি তো মেয়েটা চুরি করে আনেননি? মেয়েটার কথা শুনে ট্রেনের ওই বগিতে থাকা অন্য যাত্রীরা আমার দিকে যেন কেমন করে তাকালো। আপনারা কি বলছেন? আমার কলেজের টুকরাকে কেন চুরি করব? কোনো বাবা কি তার মেয়েকে চুরি করে? পাশে থাকা মেয়েটি বলল, তাহলে বাচ্চার মা কোথায়? এতটুকু বাচ্চার মা সাথে আসবে না? এমন তো কোনো কথা নয়। বলেন বাচ্চার মা কোথায়, আর সত্যি বলবেন, তা না হলে পুলিশকে সব বলে দিব। ইস, বাচ্চাটা তার মায়ের জন্য কিভাবে কান্না করছে। পাশে থেকে একটা বয়স্ক লোক বলে উঠল মেয়েটাকে, মামনি, বাচ্চাটাকে তুমি কোলে নাও তো, সামনে স্টেশনে দেখছি কি করা যায়। এদিকে রাইসা আমার কোলে কান্না করেই যাচ্ছে। পাশে থাকা মেয়েটা আমার কোল থেকে যখনই রাইসাকে নিল, আমার মনে হচ্ছিল কলেজেটা কেউ ছিঁড়ে নিল। প্লিজ আপু, বিশ্বাস করেন, এটা আমার মেয়ে। মেয়েটা বলল, বুঝলাম আপনার মেয়ে, তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুনবেন, তাহলে রাইসাকে আমার কোলে দিন, তা না হলে আরো বেশি করে কাঁদবে। মেয়েটার কোলে রাইসা যেন আরো বেশি করে কাঁদছে। রাইসাকে মেয়েটার কোল থেকে নিয়ে খালি একটা চুমু দিতে কান্না থামিয়ে দিল। রাইসাকে বুকে শক্ত করে জড়ে ধরে বললাম, বাচ্চার মা এখন তার বাসর করে। আমার কথা শুনে সবাই বিস্ময় দৃষ্টিতে তাকালো। রাইসা এখন কান্না থামিয়ে দিয়ে সবার দিকে চেয়ে আছে। যাকে নিজের থেকেও ভালোবেসেছিলাম, সে মানুষটা আজ অন্যের বাসর করে। আর গালে যে 5 আঙুলের দাগ দেখতে পাচ্ছেন, সেটা আমার ভালোবাসার পুরস্কার। পুরস্কারটা আমার ভালোবাসার মানুষই দিয়েছে। তাহলে শোনেন বাকিটা। আজ থেকে 2 বছর আগে মেসে শুয়ে আছে। রুমে একটা ছেলে এসে বলল, রাজ ভাইয়া, কথা আপু এসেছে। আচ্ছা তুই আসতে বল কথাকে। কথা আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরল। এমন ঘটনায় আমি অনেকটা হতভম্ব হয়ে যাই। এই কথা, কাঁদছো কেন? এই পাগলি, কি হয়েছে বলো তো? রাজ, বাবা বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে বিয়ে করো। কথা, এখন কিভাবে সম্ভব? তুমি তো জানোই আমি টিউশনি করে আমার লেখাপড়া চলে। তুমি বরং তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নাও। বুকের ভিতরে কষ্টটাকে চাপা রেখে কথাটা বললাম। রাজ, আমি পালিয়ে এসেছি। তুমি যদি বিয়ে না করো তবে আমার লাশ বাড়িতে যাবে। আমি নুসরত আর কনাকে সব বলেছি, ওরা কাজী অফিসে থাকবে। বলো, আমায় বিয়ে করবে তো? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। কথা আমাকে বাইরের থেকে একটা টিপের পাতা নিয়ে যেতে বলেছিল।
টাকার অভাবে সেটাও নিতে পারিনি। বন্ধুদের সহমতে বিয়েটা হয়ে যায়। বাসরাতে কথা আমাকে তার মাথা ছুঁয়ে প্রমিস করায় জীবনে তাকে ছাড়া অন্য কাউকে যেন ভালো না বাসি, আমি যেন তাকে কখনো কষ্ট না দেই। আমি তাই করেছিলাম। বাসরাতে দুজনকে পাশে থাকা সারা জীবনের ওয়াদা করেছিলাম। দিনগুলো ভালোই কাটছিল। কিছুদিন পর কথা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের কাছে নিয়ে জানতে পারি কথা মা হতে চলেছে, আর আমি বাবা। ভালোবাসার ঘরটা যেন আরো ভরে উঠল। কিন্তু হঠাৎ কালবৈশাখের ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। কথা কিসের জন্য জানি আমাকে ভুল বুঝলো। শুনলাম সেদিন সকালে তার বাবা এসেছিল। তার বাবার সাথে যাওয়ার আগে সে একটা চিরকুট লিখে বাড়িওয়ালার কাছে দিয়ে গেছিল। অফিস থেকে এসে দেখি দরজায় তালা দেওয়া। বাড়িওয়ালা একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, কথা আপু আপনাকে এটা দিতে বলেছে। চিরকুটটা খুলতেই চোখের কোণায় অশ্রু ভিড় করতে লাগলো। চিঠির শেষ কথা ছিল, যদি কখনো ভালোবাসো তাহলে আমাকে খুঁজতে এসো না। আমি বাবার কাছে চলে গেলাম। ইতি কথা। তারপর আর যায়নি। কিন্তু যখন জানতে পারলাম কথার বাবা আমার সন্তানকে মেরে ফেলবে, তখন আর থাকতে পারিনি। রাইসা জন্ম নেওয়ার সাথে সাথে নার্সকে বলে রাইসাকে চুরি করি। আজ কথার বিয়ে, তাই শেষবারের মতো মেয়েটাকে তার মাকে দেখাতে নিয়ে আসলাম। আর আমাকে দেখেই গালে ভালোবাসার প্রতিদান দিয়েছে। সামনের সিটে বসে থাকা মেয়েটা কাঁদছে। রাইসাকে আমার কোল থেকে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিল। ট্রেনের ওই বগিতে থাকা সবাই কাঁদছে। সামনে স্টেশনে সবাই নেমে পড়বে। তখনই মেয়েটা এসে গলা থেকে একটা স্বর্ণের চেন খুলে রাইসার গলায় পরিয়ে দিল। আমি অজানা গন্তব্যে হাঁটছি, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। প্রায় 2 বছর পর এখন রাইসা হাঁটতে পারে, কথা বলতে পারে। আর এদিকে আমি মোটামুটি ভালো বেতনে একটা চাকরি করি। একটা বেসরকারি চাকরির আবেদন করেছিলাম, বেতনও অনেক বেশি ইনশাল্লাহ। সেখানে প্রাথমিক পরীক্ষায় এলাও পাওয়ার পর ভাইভার জন্য আমাকে ডাকা হয়। ভাইভা পরীক্ষার জন্য বসে আছি, হঠাৎ আমার নাম ডাক পড়লো। আমি দরজা গিয়ে বললাম, ভিতরে আসতে পারি? আসুন মিস্টার রাজ। কণ্ঠটা খুব পরিচিত লাগছে, মনে হচ্ছে খুব চেনা। মাথা তুলে তাকাতে সরাসরি অবশ হয়ে আসলো। এত বছর পর কথাকে ভেবে দেখবো, কখনো ভাবতে পারিনি। চেহারাটা সেই আগের মতোই আছে, মায়াবী মায়াবী চেহারা। এখন আমাকে ফায়ার করে দিচ্ছে। নিজেকে সামনে বললাম, বুঝতে পারি? জি বসুন। অনেকগুলো প্রশ্ন করলো, সবগুলো প্রশ্ন জবাব সঠিক দিলাম। পরিশেষে বলল, ভালোবাসা কি? মৃদু হেসে বললাম, ভালোবাসা হচ্ছে তীব্র মরুর বুকে একটু গাছের ছায়া। ভালোবাসা হচ্ছে শীতের মাঝে নিজের গায়ের চাদরটাকে আপন করে জড়িয়ে দেওয়া। শুকনো মাটির বুকে লাঙল চাষ করে যে ফসল উৎপাদন করে তার শিশিরে উক্তি দেয় ভালোবাসা। কাউকে দূরে সরিয়ে দিয়ে তার স্মৃতিটুকু বুকে আগলে রাখার নামে হচ্ছে ভালোবাসা। থাক, যথেষ্ট হয়েছে। আপনার সমস্ত ডিটেলস দেখেছি। আমাদের কোম্পানির জন্য আপনার মতো লোকই দরকার। আপনি এর আগে কত টাকা বেতন পেতেন? 20,000 টাকা বেতন পেতাম। আপনাকে 50,000 টাকা দিব। আর আপনার প্রয়োজনে অগ্রিম টাকাও নিতে পারবেন। তবে শর্ত হলো 2 বছর কন্ট্রাক্ট থাকবে। এর মধ্যে অন্য কোনো জায়গায় যেতে পারবেন না। আর আমি যা বলবো তাই করতে হবে। যদি পিয়নের কাজ করতে হয় তাই করতে হবে, চোখ মুখ লাল করে। ম্যাডামের শর্ত শুনে বুঝতে বাকি রইল না আমাকে অপমানিত করার জন্য এই অফার। বিয়ের পরে ডিভোর্স দিয়েও তার মনের জেদ মেটেনি। কি হলো, কি ভাবছেন? না ম্যাডাম, আমার দ্বারা আপনার অফার গ্রহণ করা সম্ভব নয়। টেবিল থেকে ফাইলটা নিয়ে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর কথাগুলো মনে মনে ভাবছি। মানুষটা এখনো পরিবর্তন হয়নি। রাইসা তার জন্য আইসক্রিম নিয়ে যেতে বলেছে, তাই আইসক্রিম নিয়ে বাসায় গিয়ে ডাকলাম, আমার রাইসা মামুনিটা কোথায়? কোনো সারা শব্দ আসছে না। রুমের দরজা খোলা। রুমে ঢুকতে দেখি রাইসা ফ্লোরে পড়ে আছে। হাতে থেকে আইসক্রিমটা পড়ে গেল। দৌড়ে গিয়ে রাইসাকে জোরে ধরলাম। কোনো কথা বলছে না, তাই তা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে অ্যাডমিট করালাম। রাইসা বেডের সামনে বসে আছি। রাইসা মিটিমিটি করে চোখ খুলল। আসসালামু আলাইকুম বাবাই। ওয়ালাইকুম আসসালাম আমার কলেজের টুকরা। জি বাবা, সালাম দিলে কাটতে হয়। তো বাবা, আমি এখানে কেন? মা, তুমি এখন হসপিটালে। জানো বাবাই, আমার না অনেক কষ্ট হচ্ছিল যখন তব্বু আমাকে বলো তোর মা নেই, তোর সাথে বন্ধুত্ব করবো না। আচ্ছা বাবাই, সবার মা আছে, আমার মা নেই কেন? বাবা, মা কোথায়? এতটা মা আমার জন্য কিনে নিয়ে আসবা, বলো বাবা, আনবে তো?
জানো সবার মা সবাইকে কত আদর করে, তব্বুকে ওর মা কত আদর করে। বাবাই মাকে আমার সাথে লাগ করলেতে। বাবা আমি কি পতা? সবাই মাতে, আমার মা নেই। তুমি যদি মাকে নিয়ে না তো আমি আল্লাহর কাছে চলে যাব। রাইসের কথা শুনে চোখ বেরিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট মেয়ে শুদ্ধভাবে কথা বলতে পারে না, অথচ মাঝে কতটা অভাব সেটা বুঝতে পারছে। আগে জানতাম মেয়েদের মায়া বেশি, কিন্তু এতটুকু একটা যে বাচ্চা যে তার মাকে ভুলে থাকতে পারে। বাবা তুই কাঁদতো কেন? তুই কাঁদলে আমার না খুব কষ্ট হয়। তুই আর কাঁদতে না, আমি তোমাকে আর মা কথা বলবো না। তুমি যদি আবার কাঁদো আমি আল্লাহর কাছে চলে যাবো। টান দিয়ে বুকের কাছে টেনে নিলাম। চুপ, আর কোনো জন্য আল্লাহর কাছে যেতে চাইবি না। তাহলে তুমি কাঁদো কেন? মেয়েটাকে বুকে নিয়ে কাঁদছি। কখন যে রাইসে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। স্যার, ডাক্তার সাহেব আপনাকে ডাকছে। নার্সকে বললাম, আচ্ছা স্যার আসতে পারি? জি, আসেন রাজ সাহেব। মিস্টার রাজ, পৃথিবীতে যেমন আল্লাহ তাআলা নানান রোগ দিয়েছে, তেমনি তা ভালো করার উপায়ও দিয়েছে। আপনি ভেঙে পড়বেন না। আপনার মেয়েটার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আরেকটা হওয়ার পথে। ডাক্তারের কথাটা শোনা মাত্রই পায়ের তলা থেকে মাটি সরে গেল। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, হে আল্লাহ, কি এমন অপরাধ করেছি যে শেষ অম্বলটুকু তুমি কেড়ে নিতে চাচ্ছ? মিস্টার রাজ, আপনি কাঁদছেন কেন? ঠিকমতো চিকিৎসা করলে 90% সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার, চিকিৎসা করতে কত টাকা লাগবে? প্রায় 10 লাখ তো লাগবেই। এত টাকা কোথায় পাবো? না, রাইসের কিছু হলে আমি বাঁচতে পারবো না। যেভাবেই হোক রাইসাকে বাঁচাতে হবে। ডাক্তার রাইসাকে রিলিজ করে দিল। কয়েকদিন পর পর ট্রিটমেন্ট করতে নিয়ে আসতে হবে। রাইসাকে বাসায় নিয়ে আসার পর টাকার চিন্তায় মাথা ঘুরপাক খাচ্ছে। তখনই কথাটা মনে পড়ল। পরের দিন অফিসে চলে গেলাম, যোগাযোগ করলাম। আমাকে আমার কাজ বুঝিয়ে দেওয়ার আগে একটা স্ট্যাম্পে সাইন করে নিল। চুক্তিনামাটা আর পড়িনি, না দেখেই সাইন করে দিয়েছি। কথা তাকে ম্যাডাম বলে ডাকতে বলল, আর বলল, সব সময় আমাকে আপনি করে বলবেন। আগের কিছু আমি মনে রাখতে চাইনি, আর চাইও না। অফিসের কেউ যেন আমাদের সে সম্পর্কে না জানে। জানলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং জরিমানা দিতে হবে। আপনার সব শর্তে রাজি। আমাকে অগ্রিম 2 লক্ষ টাকা দিতে হবে। জানতাম টাকার জন্যই আবার আসছেন। আপনার মতো ছোট লোক কিসের জন্য আবার আসতে পারে তা আমার বেশ জানা আছে। টাকা কালকের মাঝে পেয়ে যাবেন। আপনার ডিউটি হচ্ছে আমার সাথে সব সময় থাকবেন আর টুকটাক অফিসের কাজ করবেন। আচ্ছা। মিস সাথী, জিসান সাহেবকে তার ডেস্কে নিয়ে কাজ বুঝিয়ে দিন। সাথী দরজায় এসে বলল, ম্যাম আসতে পারি? জি আসুন। সাথী রুমে ঢুকতে চমকে গেল। এই সে মেয়ে যাকে 2 বছর আগে ট্রেনে দেখেছিলাম। মেয়েটার নাম জানা হয়নি। সাথী আমাকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কথা একের পর এক কথা বলেই যাচ্ছে। সাথীর অন্য কোনো দিকেই খেয়ালই নেই। আপনার মেয়েটা কেমন আছে? কি বলছেন সাথী? আপনি মেয়ে মানে? ম্যাডামের কথায় সাথীর হুঁশ ফিরল। সাথী চমকে উঠে বলল, সরি ম্যাম, চলেন মিস্টার রাজ। সাথীর সাথে টুকটাক কথা হলো। সপ্তাহখানিক পর অফিসে বসে কাজ করছি, হঠাৎ পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাম যেতে বলল। আমি কথা রুমে গিয়ে দরজায় ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। রুমে যেতেই একগাদা বকা, কি কাজ করেছি, এখন যদি ডিলটা ক্যান্সেল হয়ে যায়। আমি চুপ করে আছি, কারণ ম্যাডামই বলেছিল ওরকম করতে। এখন তিনি দোষ দিচ্ছেন। কি হলো? মাথা নিচু না করে বসে না থেকে আমার সামনে থেকে দূর হন। যত সব। আমি রুম থেকে বেরোতে সাথী এসে বলল, ম্যাডাম কি কিছু বলেছে? আপনার মন খারাপ লাগছে? ঠোঁটের কোণে হাসি রেখে বললাম, না তো। আচ্ছা, দুপুরে আমার সাথে খাবেন কেমন? সরি মিস সাথী, আমি আমার মেয়েকে ছাড়া কখনো খাই না, এই জন্য অফিসের কাছে বাসা নিয়েছি। বিয়ে করেননি এখনো? মনে কাউকে জায়গা দিতে পারিনি, তাই আর বিয়েটা করা হয়নি। আর রাইসাই আমার সব। সত্যি? আপনার স্ত্রীটা অনেক ভাগ্যবতী ছিল,
যাই হোক, যদি কেউ রাইসার মম হতে চায়, রাইসাকে যদি নিজের মেয়ে করে রাখতে চায়, বানাবেন? আচ্ছা, কালকে অফিসে রাইসাকে নিয়ে আসেন কেমন? খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা। পরের দিন রাইসাকে নিয়ে অফিসে আসতে অনেকটা লেট হলো। রাইসাকে নিয়ে ডেস্কের সামনে আসার সাথে সাথে সাথী এসে রাইসাকে কোলে নিল। আসসালামু আলাইকুম। তুদিকে আমার কোলে নিলে? রাইসার তোতলামি কথাগুলো বেশ ভালোই লাগলো। বলো তো আমি কে? সাথী আমার দিকে লজ্জামাখা মুখ নিয়ে কেমন করে যেন তাকালো। আমি তোমার মা আজ থেকে, কেমন? সত্যি? তুদি আমার মা? আমাদের ছেড়ে দেবে না তো? তুদি আমার জন্য চকলেট কিনে দেবে তো? অনেক চকলেট দিব। তাহলে তুদি আমার মা? আমি রাইসার কথা শুনে হাসছি। তখনই পিয়ন এসে ম্যাডামের রুমে যেতে বলল। ম্যাডাম রুমে যাওয়ার সাথে সাথে বলল, দেখুন তো কয়টা বাজে। ভোরের দিকে তাকিয়ে দেখি 11:15 বাজে। তা তো দেখতেই পাচ্ছি। আর হ্যাঁ, অফিসটা আপনার বাবার নয় যে আপনার মর্জি মতো আসবেন। এটা পার্ক নয় যে আপনার কলিগ নিয়ে প্রেমালাপ করবেন। চরিত্রটা এখনো শুধরাননি? এই ছোট লোক, চরিত্রহীন, আজকেই তুই আমার অফিস থেকে বেরিয়ে যাবি। তুই মিস সাথীর সাথে হেসে হেসে কি করলি? ম্যাডাম ক্ষমা করে দিন, তবু অফিস থেকে ডিসচার্জ করবেন না? আমি কোনো অজুহাত শুনতে চাই না। এই মুহূর্তে বের হয়ে যাবে। চোখ দিয়ে আর পানি লুকাতে পারলাম না। যাকে এতটা ভালোবাসলাম তার কাছে আর চরিত্রহীন। এদিকে যে কখন রাইসা পিছনে এসে আমার চর মারা দেখে ফেলেছে তা খেয়ালই করিনি। ছি, তুদি এত পতা কেন? আমার বাবাকে মেলে তো। তুদি দেখ না বাবাকে কাটতে। তুদি জানো বাবাই কাটতে আমার খুব কষ্ট হয়। আল্লাহ তোমায় পার দিবে। সরি বতো বাবাকে। তুতাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়তে। জানো তুতার ছবি বাবা বুকে নিয়ে কাটে, প্রতি রাতে কাটে। রাইসার মুখে এমন কথা শুনে কথা কখনো ভাবিনি। কথার করুণ দৃষ্টি আমার দিকে তাকালো। এই রাইসা মা, কি বলছিস এসব? ওকে কেন বকা দিচ্ছ তুমি? মামুনি বাবাই আরো কি কি বলে বলো তো? মনে মনে বলছি, আজ আমার কপালে যে কি আছে আল্লাহই জানে। কারণ রাইসা তো সব দেখছে। কথার ছবি বুকে নিয়ে কি সব বলি। তুমি পোতা, তোমায় কেন বলবো? তুমি আমার বাবাইকে মেলে তো। আমার বাবাই কাটতে, তোমার সাথে কোনো কথা নেই। আর তোমার বাবাইকে বকা দিব না? এই যে রাজ, সরি আপনার গায়ে হাত তোলার জন্য। এখন বলো, তোমার বাবাই রাতে আরো কি করে? তোদের সাথে কথা নাই। তোতাতে মম মার দিবে। বাবা মমকে অনেক ভালোবাসতে, কত আদর করে। রাইসার মুখে রাইসার মায়ের কথা শুনে কথা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো। এই যে আপনি বাবার দিতে তীর্তলের মতো তাকাই লইতেন কেন? রাইসার কথা শুনে কথা হেসে দিল। রাগ আর কন্ট্রোল করতেও পারছে না। রাইসাকে হাত বেড়ে দিতে কাছে টেনে নিতে রাইসা বলল, ছুতে না আমায়। তুই বাবাকে কত দিয়ে তো। চলো তো বাবাই, এখান থেকে চলে তাই। কথা মৃদু হেসে বলল, মিস্টার রাজ, সত্যি আপনার মেয়েটা ভারী মিষ্টি কথা বলে। ঠিক ওর মায়ের মতো। ওর মাটাও এমন ভারী মিষ্টি কথা বলে, আমাকে হাসায় কাঁদায়। বড্ড বেশি ভালোবাসি তার মাটাকে। চোখের পানি লুকিয়ে রেখে হাসি মুখে কথাটা রেখে বললাম, ও আচ্ছা, একদিন রাইসার মমটাকে নিয়ে আসবেন। মনে মনে বললাম, তুমি তো রাইসার জন্মদাত্রী। আচ্ছা, সে যদি রাজি থাকে নিয়ে আসবো, কেমন? আচ্ছা, এবার তাহলে আসুন আর রাইসাকে আমার কাছে রেখে যান। আমি মাথা নেড়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম। মনে মনে বললাম, আমি তো চাই রাইসা সারা জীবন তোমার কাছেই থাকুক। আমি ডেস্কে এসে বসতেই সাথী কাছে এসে বলল, আজকে রাইসা আর আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। আজকে কিন্তু না করবেন না, লাঞ্চটা একসাথেই করব। আচ্ছা ঠিক আছে, কাজে মন দিলাম। আপনাদের কি বলে ডাকবো?
রাইসার কথা শুনে কথা খানিকটা অবাক হলো। হঠাৎ করে মনে পড়ল রাজের সেই কথা। জানো কথা, আমি স্বপ্নে দেখেছি আমাদের একটা রাজকন্যা হবে। রাজকন্যাটা তোতা পাখির মতো কথা বলবে। আচ্ছা বলো তো, নাম কি রাখা যায়? কি হলে বললো না কেন? কি তোমায় ডাকবো? কথা ভাবছে। আমার সন্তানটা যদি আজ বেঁচে থাকতো, আজ রাইসার মতোই হতো। তুই কাঁদতো কেন? আমার কুতে নিবা? কথা রাইসাকে কোলে নিল। রাইসা কথার চোখের পানি মুছে দেয়। কথার কাছে যেন মনে হচ্ছে তার সবচেয়ে আপন কেউ চোখের পানি পরম আদরে মুছে দিল। বুকে এক প্রশান্তির শহর বয়ে গেল। বুঝতে পারছে না একটা চরিত্রহীনের ঘরে আল্লাহ তাআলা এত মায়াবতী মেয়ে দেয় কেমনে। কথা রাইসাকে নিজের অজান্তে বুকের সাথে চেপে ধরে বলল, আমাকে তোমার মম ডাকবে, বুঝেছো মামনি? থি, আমার মম আতে তে লাগ করবে তো। আমি তোমার কেন মম ডাকবো? আত্মা, তোমার নাম কি? কথা চালাকি করে বলল, আমার নাম মম, তুমি আমাকে নাম ধরেই ডাকবে। বাবাই বলেতে বতদের সম্মান করতে, তাই তোমাকে মম আন্টি বতে ডাকবো। মম আন্টি, তুমি কিন্তু বাবাতে মারতে পারবে না। আচ্ছা, তুমি বাবাইকে খুব ভালোবাসো? খুব ভালোবাসি। বাবাই কিন্তু হয়ে গেলে আমি মরে দামু। রাইসার কথাটা কেন জানি কথার কলেজের ভিত করে দিল। কেন এত মায়া জড়িয়ে যাচ্ছে কথা বুঝতে পারছে না। কথা নিজের অজান্তে রাইসার মুখটা ধরে বলল, মারে, এমন কথা বলিস না। আত্মা, আমি আতি। বাবাই কাতে যাব? রাইসা চলে গেল। রাজের সাথে কাটানো স্মৃতিগুলো কথার চোখে দিনের আলোর মতো ভেসে উঠল। এখনো মাঝে মাঝে রাজের কথাগুলো মনে পড়লে কথা সেন্সলেস হয়ে যায়। একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে এতটা ঠকাতে পারে, কথা কোনোদিনও নিজের চোখে না দেখলে হয়তো ভাবতেই পারত না। রাজ কথাকে বিয়ে করেছিল শুধু তার বাবার টাকার লোভে। সত্যি আমি কি দেখতে খারাপ ছিলাম যার জন্য রাজ অন্য মেয়েদের সাথে গোপনে অশ্লীল কাজ করত? রাজের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই কথা রাজকে 20,000 টাকার জায়গায় 50,000 টাকা বেতনের চাকরি রাখে। কিন্তু এখানে রাজকে দেখলে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। কথার চোখগুলোতে জল ভরে ওঠে। চোখের পানি মুছে ভাবল তার সাথে প্রতারণা করার বিচার সে নিজেই করবে। রাজকে অপমান করবে, অপমান করে তার শরীরের চালা নেভাবে। একটু পর পিয়ন এসে বলল, ম্যাম লস করবেন না। পিয়নের কথা শুনে ঘরের দিকে তাকিয়ে দেখলো 2টা বেজে গেছে। পিয়নকে খাবার আনতে বলল। পিয়ন খাবার আনতে গেল। কথা ভাবলো রাইসাকে নিয়ে আজকে খাই, প্রতিদিন তো একাই খাই। এদিকে সাথী এসে রাজকে আর রাইসাকে ক্যান্টিনে নিয়ে যায়, এক প্রকার জোর করেই। মম, তুই বাবাইকে এত ভালোবাসতো? বাবার জন্য রান্না করে নিয়ে আসতো? রাইসার কথা শুনে আমি আর সাথী দুজনে বিস্ময় হয়ে গেলাম। সাথীর দিকে চেয়ে দেখি লজ্জায় সাথীর মুখটা লাল হয়ে গেছে। সাথী নিচের দিকে চেয়ে খাবারে প্লেট বেড়ে দিচ্ছে। রাইসা এটা সেটা বলে যাচ্ছে। মিস সাথী, রাইসার কথা কিছু মনে করবেন না। রাইসা ছোট মানুষ, তাই তো? না, আমি কিছু মনে করিনি, তবে কথাটা বেশ ভালোই লেগেছে। মনে হলো একদম তোতা পাখি কথা বলছে। মানে কি বলছেন আপনি? আরে কিছু না, খাবার রেখে কথা বলতে হয় না, শুরু করেন। মানে কি বলছেন আপনি? আমি সাথীর কথার আগামাথা কিছু বুঝতে পারছি না। হঠাৎ রাইসা বলল, জানো মম, আর তোমাকে না পেলে বাবাইকে নিয়ে মম কিনতে বাজারে দিতাম। বাজারে নাতি সব কিনতে পাওয়া যায়, আর মম তো পাওয়াই যেত, তাই না? কিন্তু দেখো কপাত কত ভালা, অফিসে তোমার পেয়ে গেলাম। তুই অনেক ভালো মম। তুই আমাকে চকলেট দিত, পাপাইকে রান্না করে দিত। মম, তুই হাতটা দাও তো একটু। সাথী হাতটা দিতে রাইসা হাতটা তার মাথা রেখে বলল, বলো মম, আমার কখনো ঠেলে যাবে না। জানো মম, সবার মম আছে, আমার মম নেই। তব্বর মম কত আদর করে ওকে তুতে খাইয়ে দেয়, কোলে নিয়ে বেড়ায়। আমার না দেখে এই বুকে কেমন কেমন লাগে। বলো মম, আমার মাথায় হাত রেখে তুমি ঠেলে যাবে না আমায়?
আমি না রাতে খুব কান্না করি, বাবাইকে বলি আমার মম লাগবে, বাবাই শুধু আমার বুকে নিয়ে কাঁদে। দানো মম, তখন আমিও কাঁদি, খুব কাঁদি আমি বাবাইকে অনেক ভালোবাসি, তাই কাঁদি, তাই না মম? এখন থেকে বাবাইকে আর কাঁদতে দিব না, তুই এজে গে তোদের। এই রাইসা মা আমার, কি সব পাগলামি করছো, চুপ করো। আপনি চুপ করেন মিস্টার রাজ। না রে মা, তোকে ছেড়ে কোথায় যাব না, কোথাও না। তোর মতো মায়াবতীকে ছেড়ে যেতে পারি বল? তুই আমার মেয়ে। আর মিস্টার রাজ, আপনি কিছু না মনে করলে রাইসাকে আমি নিজের মেয়ের মতোই বুকে আগলে রাখতে চাই। কয়েক বছর পর বড় হলে এমনিতেই বুঝতে পারবে। ছোট্ট বাচ্চা তো, তাদের কষ্ট দিতে নেই। এবার খাওয়া শুরু করো। সাথে রাইসাকে তুলে খাইয়ে দিচ্ছে। আমি যখনই খাবার খেতে যাব তখনই রাইসা আমার হাতটা ধরে ফেললো। বাবাই, তুই কি করতো জানো না? সিনেমায় বাবাই মমকে খাইয়ে দেয়, তুই মমকে খাইয়ে দাও, কথা বললেই কান্না করতে লাগলো। এইদিকে একটা মহা সমস্যা, রাইসা বেশি কান্না করলে কথার মতোই সেন্সলেস হয়ে যায়। উপায় না পেয়ে মন চাচ্ছিল না, তাও যখন সাথীর মুখে খাবার তুলে দিতে যাবই তখনই কথা এসে দেখে ফেললো। কথার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, দেখে বোঝা যাচ্ছে শরীরটা রাগে ফেটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কেন এত কষ্ট হচ্ছে? কথা ইচ্ছে করে প্লেটটা ফেলে দিয়ে এতগুলো মানুষের সামনে যা করলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সাথী ভয় পেয়ে গেল, কারণ কথা সাথীকে ডেকে নিয়ে গেল তার কাছে। আমি মনে মনে ভাবছি, একটা থাপ্পড় তো অন্তত খাবেই সাথী। আমার জন্য মেয়েটা ফেসে গেল। কথা সাথীকে ডেকে নিয়ে বলল, আজ তোমাদের সাথে আমিও খাবো। কথার দিকে তাকাতে চমকে গেলাম। হাসি মাখা মুখের পিছনে একটা কালো ছায়া দেখতে পেলাম। খানিকটা করুণ দৃষ্টিতে কথা আমার দিকে চেয়ে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে ডেস্কে বসে অফিসের একটা জরুরি ফাইলের কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম ডাকছে। পিয়নের কথা শুনে ম্যাডামের রুমে গিয়ে দরজা নক করতেই বলল, আসেন। আমি রুমে গিয়ে দাঁড়িয়ে আছি, ম্যাডাম আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। মিস্টার রাজ, আপনাকে যে রূপুর প্রজেক্টের ফাইলটা দেওয়া হয়েছে সেটা কি কমপ্লিট করেছেন? ম্যাডাম, আরো 3 দিন লাগবে কাজগুলো সঠিকভাবে শেষ করতে। ম্যাডাম, 2 দিনে কোনো মানুষের পক্ষে এত বড় প্রজেক্টের কাজ করা সম্ভব নয়। আমি কিছুই শুনতে চাই না, আমি কাজ চাই। লাঞ্চের সময় তো ভালোই দেখলাম, একদম রেস্টুরেন্টে বানিয়ে ফেলেছিলেন। ম্যাডামের কথা শুনে বুঝতে বাকি রইল না, দুপুরে সাথে সাথে লাঞ্চ করার জন্যই আমার গায়ে হাত তুলল। কি হলো, ফ্যাল করে তাকিয়ে আছেন কেন? আপনার নষ্টামির কথা শুনে আপনার একটুও লজ্জা লাগছে না? আমার জীবন তো আপনি নষ্ট করেছেন, এখন সে মেয়েটার জীবনও নষ্ট করতে যাচ্ছেন। এরপর যদি এমন কিছু দেখি তাহলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হব। ম্যাডাম, আমার 2 লক্ষ টাকা লাগবে, যদি দিতেন উপকার হতো। কি যেন ভেবে 2 লক্ষ টাকার একটা চেক দিয়ে দিল। আমি ম্যাডামের রুম থেকে বের হয়ে ডেস্কে বসে আছি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাইস আমার কোলে চড়ে চোখের পানি মুছে দিয়ে আর বলছে, বাবাই, তুমি কাঁদতেছো কেন? কে বকা দিয়েছে বলো, আমি তাকে বকা দিয়ে আসবো। কেঁদো না বাবাই, তুমি কাঁদলেতে আমার খুব কষ্ট হয়। মেয়েটাকে কিভাবে বলি, আর কেউ নয়, আমাকে মেরেছে তার জন্মদাত্রী মা। বাবা বলো না কেন, কে তোমায় বকা দিয়েছে? বাবাই, ওই মম আন্টি কি তোমায় বকা দিয়েছে? না মা, আর মম আন্টিকে কখনো মম বলে ডাকবে না, শুধু আন্টি ডাকবে। বাবাই, আমি বুঝেছি, ও পচা আন্টি তোমাকে বকা দিয়েছে। দাঁড়াও, আমি আসছি। রাইসা দৌড়ে কথা ম্যাডামের ডেস্কে চলে গেল। রাইসা গিয়ে দেখতে পেলে কথা যেন কার সাথে কথা বলছে, তাই লোকটাকে বলল, আপনি চলে যান, আমি আন্টির সাথে একা কথা বলবো। এইদিকে কথা বিদেশি ভাইয়ের সাথে কথা বলছে। পিয়ন দেখে রাইসাকে সরিয়ে দিতে বলল। পিয়ন রাইসাকে নিয়ে এটা সেটা বলছে। পিয়ন চাচু, বলো তো
তোমার বাবাইকে কেউ যদি মারে তুমি তাকে কি বকা দিবে না? বকা দিব তো, আচ্ছা করে বকা দিব। কেউ যদি তোমার আঁকতে রাখে তুমি কি করবা? তার কাছ থেকে পালিয়ে গিয়ে আচ্ছা করে বকা দিয়ে আসবো যে আমার বাবাইকে বকা দিয়েছে। তাহলে চাচু তোমার সাথে আমি খেলি, কেমন? কেমন খেলা মামনি? আপনি চোখ বন্ধ করেন, আমি এই রুমে লুকাবো, আর আপনি যদি চোখ বন্ধ না করেন আল্লাহ আপনাকে পাপ দিবে। আচ্ছা মামনি, চোখ বন্ধ করলাম। পিয়ন চোখ বন্ধ করতেই রাইসা একদরে ম্যাডামের রুমে এসে পড়ে। রুমে এসে দেখে যে কথা ম্যাডাম ডেস্কে বসে আছে। লোকটা চলে গেল। কথা ম্যাডামের মন খারাপ, কারণ 3 কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া হয়ে গেল তার অসাধ্যর জন্য। রাইসা কথা বলল, এই যে আন্টি, তুমি নাকি বাবাইকে মেরেছো, আমার বাবাইকে কেন মেরেছো? কথার প্রজেক্টটা হাতছাড়া হওয়ার কারণে রাগের শরীরে ঘিস ঘিস করছে। এমন সময় পিচ্ছিটা এসে জ্বালাচ্ছে, তাই রাগ করে বলল, তুমি পচা, আল্লাহ তোমাকে পাপ দিব। তোমার সাথে কথা নেই, তুমিও একটা চরিত্রহীন। কথা এমন কথা শুনে রাগ চেক না দিতে পেরে রাইসার গালে একটা চর বসিয়ে দেয়। চরটা এত জোরে ছিল যে রাইসা ঠস করে ফ্লোরে পড়ে যায়। রাইসা কান্না করে দেয়। দূরে ম্যাডামের রুমে এসে দেখি আমার কলেজের টুকরোটা মাটিতে পড়ে আছে, ঠোঁট করে রক্ত পড়ছে। কথা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। রাইসাকে তাড়াতাড়ি কোলে নিয়ে রক্তমাখা মুখে রাইসা বলল, মামাই, তোমায় না ওই মহিলাটা মেরেছে, তা আমিও বকা দিয়েছি। জানো বাবাই তোমাকে চরিত্রহীন বলেছে, আমিও বলে দিয়েছি আপনি একটা চরিত্রহীন, এই জন্য আমাকে জ্বর মেরেছে। এই দেখো বাবাই, আমার রক্ত বের হচ্ছে। আমি কষ্ট পাইনি বাবাই, কিন্তু তোমাকে যখন কাঁদতে দেখেছি তখনও অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা বাবাই, চরিত্রহীন কি? না মা, চরিত্রহীন মানে খুব ভালো। রাইসার মুখে যে রক্ত দেখা যাচ্ছে সেটা কোনো রক্ত না, সেটা আমার কলেজে ফাটার রক্ত। কলেজের এটা ফিরে যাচ্ছে। মা হয়ে নিজের সন্তানকে মারলো, তার কি একটা বারের জন্য হাত কাঁপলো না? ম্যাডাম, আজ যদি আপনার মেয়ের জায়গায় রাইসা থাকতো, পারতেন এমনভাবে চর মারতে? আমি কাকে কি বলছি? মেয়ের আদর আপনি কি করে বুঝবেন? আপনার সন্তান জন্ম নেওয়ার আগেই তো আপনি তাকে মেরে ফেলেছেন। আচ্ছা ম্যাডাম, আপনার গর্বের সন্তানটা যদি আজকে রাইসাই হয়? তুমি কি বলছো? রাইসা আমার মেয়ে, আমার মেয়ে। রাইসা আপনার মেয়ে নয়, রাইসা আমার মেয়ে। রাইসার মা জানতে পারলে আর কখনো অফিসে আনতে দেবে না রাইসাকে। বাবা, আমার না খুব পেট ব্যথা করছে। রাইসার কথা শুনে বুকটা ধুক করে উঠল। ম্যাডাম, আপনি মাসুম বাচ্চাটাকে মারতে পারলেন? বাড়িতে আসতেই কেন জানি বারবার রাইসার রক্তমাখা মুখটা ভেসে উঠতে লাগলো। না, কাজটা একদম ঠিক করেনি। আচ্ছা, রাজ্যে বলল রাইসা আমার মেয়ে, এমন কিছু একটা বলছিল। হঠাৎ কথার মনে হলো, কথা যখন গর্ভবতী ছিল রাজ তার মাথা বুকে রেখে বলছিল, জানো কথা, আমাদের মেয়ে হলে নাম রাখবো রাইসা। কথাটা মনে পড়তে চমকে উঠল। তাহলে কি রাইসা আমার মেয়ে? কথাটা মনে পড়তেই চমকে উঠল। তাহলে কি রাইসা আমার মেয়ে? সত্যি যদি রাইসা তার মেয়ে হয়, মা হয়ে কিভাবে নিজের সন্তানকে মারল? না, আমার মেয়ে তো জন্ম নেওয়ার সময় মারা গিয়েছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল খেয়ালই নেই। পেশেন্টের অপারেশনটা আগামী মাসের মাঝে করতে হবে, নইলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। ঠিক আছে স্যার, আমি এই মাসের মাঝে রাইসাকে অপারেশন করিয়ে নেব। রাইসাকে এখন কি নিয়ে যেতে পারবো? নতুন করে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো পাশের দোকান থেকে কিনে নেবেন। আচ্ছা। ডাক্তার চলে গেল। আমি পিছনে গিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ, আমি। কেন এসেছেন? আমার খুব আপনজন হসপিটালে আছে, তাই এসেছি। আপন মানে? আমার মেয়েকে দেখতে এসেছি। আপনার মেয়ে মানে? রাইসা আমার মেয়ে। এখন সরেন, আমি আমার মেয়ের কাছে যাব। সাথী আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে রাইসার কাছে চলে গেল। মম, আমাকে ছেড়ে যাবে না তো? দেখো মম, ওই আন্টি বাবাইকে বকা দিয়েছে, তাই আমিও বকা দিয়েছি।
জানো, বাবাকে যখন বকা দিয়েছি তখন না আমার খুব কষ্ট হয়েছে। দেখো, আমার ঠোঁট কেটে গিয়েছে। রাইসের মুখে এমন কথা শুনে সাথী নিজের অজান্তেই কেঁদে ফেলল। আমি আমার রাইসাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো মম? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। বাইরে থেকে ওষুধ নিয়ে আসি, সাথীকে দেখি রাইসার সঙ্গে কথা বলছে। বাবাই, জানো আমার না এখানে দম বন্ধ হয়ে আসে, চলো বাসায় চলে যাব। রাইসাকে নিয়ে বাসা চলে আসলাম। রাতে রাইসা ঘুমিয়ে গেল। বিছানার নিচ থেকে কথার ছবিটা বের করে দেখছি। ছবিতে কথাকে একদম নিষ্পাপ মনে হচ্ছে। এই মানুষটা যে তার মেয়েকে নিষ্ঠুরভাবে মেরেছে বিশ্বাসই হচ্ছে না। বাঁকা চোখগুলো না বলা কথা বলে যাচ্ছে। মনের কোনো শক্ত স্মৃতি উভেসে উঠছে। বাবাই, তুমি কাঁদতেছো কেন? হঠাৎ রাইসার কথা চমকে গেলাম। চোখের পানি মুছে বললাম, কই রে মা, কাঁদছি না তো। বাবাই, জানো না, যারা মিথ্যা বলে তাদের আল্লাহ তাআলা পাপ দেয়। তুমি মিথ্যা বলো না বাবাই। ওই আন্টিটা মেরেছে আমায়, আমি কিচ্ছু মনে করিনি। জানো বাবাই, ওই আন্টি যখন তোমাকে মেরেছে আমার না খুব কষ্ট হয়েছে। আমি ওটাকে কোনোদিন আর মম ডাকবো না। তুমি কেঁদো না বাবাই। আচ্ছা বাবাই, তোমাকে আন্টি মার দেওয়ার পরও কেন তুমি আন্টিকে ছবি বুকে নিয়ে কাঁদো? রাইসার কথা আমি বাকরুদ্ধ হয়ে গেছি। রাইসাকে বুকে নিয়ে শুধু কাঁদছি। কাঁদা ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমি কিভাবে বলি রাইসাকে কথা তার জন্মদাত্রী মা। কিছুক্ষণ পর মেয়েটাকে বুকে চপকে নিয়ে ঘুমিয়ে গেলাম। কাঁচের জানলা ভেদ করে জ্যোৎস্নার আলো মেয়েটার মুখে এসে পড়ছে। আমি রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরের দিন সকাল সকাল অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার ডেস্কে যেতে বলেছেন। আমি ফাইলটার কাজ শেষ করে ম্যাডামের কাছে নিয়ে গেলাম। ম্যাডাম ফাইলটা দেখে বলল, রাজ সাহেব বসুন। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ দিতে হবে না। আর আমার কালকের ব্যবহারের জন্য সরি। রাইসা এখন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। রাইসাকে নিয়ে আসতেন। ম্যাডাম, বড় লোকের রক্তের সাথে যেন মিশে না যায় সে ভয়ে আনিনি। কি বলছেন আপনি? সরি ম্যাডাম, আমি এখন আসি। আচ্ছা যান। ডেস্কে বসে আছি, ফোনের ওয়ালপেপারে সেভ করা রাইসের ছবিটা দেখছি টুকি। মনে মনে। মনোযোগ নষ্ট করলাম। আচ্ছা বাদ দেন, আমার মেয়ে কেমন আছে? আপনার মেয়ে মানে? কেন, জন্ম না দিয়ে কি মা হওয়া যায় না? জন্ম দিয়ে কেউ মা হতে পারে না। আর আপনি তো। আমার কথার সাথে চোখে পানি দেখতে পেলাম। চোখের পানি মুছে দেওয়ার জন্য হাত বাড়াতে ফিরে নিয়ে আসলাম। দুপুরে খাবারের সময় ম্যাডাম ঘোষণা দিলেন, আমরা অফিসের সবাই কক্সবাজারে সমুদ্র সৈকতে যাব। প্রথমে না করলেও পরে রাজি হয়ে যাই। বিকেলে অফিস শেষ করে বাসায় এসে দেখি রাইসা বসে বসে টম এন্ড জেরি দেখছে। আমাকে দেখে দৌড়ে এসে করে চলে বসলো। বাবুনি, তুমি একা কেন? মম আসেনি। মম বলছে না তোমার সাথে আমাদের বাসায় আসবে। আসবে তো, মম আসবে। এখন আইসক্রিম খেয়ে নাও। রাইসা আইসক্রিম খাচ্ছে। এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সাথী কাঁদছে। হ্যালো, খাচ্ছেন কেন? রাজ, মা না কেমন যেন করছে, তুমি প্লিজ বাসায় আসো। রাইসাকে নিয়ে সাথীদের বাসায় গিয়ে দেখি সাথী তার মাকে ধরে কাঁদছে। পিছন থেকে গিয়ে সাথীর মাথায় হাত রাখতে সাথী আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাথীকে ছাড়িয়ে বললাম, কান্না করে না, কিছু হবে না আন্টির, আমি আন্টির পাশে আছি। আন্টি বলল, বাবা রাজ, তোমাকে কিছু বলার ছিল। জি আন্টি, বলেন, কি বলবেন? বাবা রাজ, আমি তোমার সম্পর্কে সব জানি। জানো বাবা, আমার মেয়েটা ছোটবেলায় তার বাবাকে হারায়। 2 বছর আগে তার বিয়ের কথা চলল। কোনোভাবে সাক্ষী জানতে পারে সে আর কোনোদিন মা হতে পারবে না। বরপক্ষের লোকদের সত্যটা বললে তারা বিয়ে ভেঙে দেয়। বাবা, আমার মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। আমি মা হয়ে সব কিছুই বুঝি। আমার মেয়ে তো কোনোদিন মা হতে পারবে না। রাইসাকে সারা জীবন মাতৃত্বের বন্ধনে বেঁধে রাখবে। বাবা, আমি হয়তো আর বাঁচব না। তুমি আমাকে কথা দাও, আমার মেয়ের দায়িত্বটা তুমি নিবে। আমার মেয়েটাকে একা এখানে কিভাবে রেখে যাই? কি বলবো সে ভাষা নেই।
আজও যে আমার মনে প্রাণে জুড়ে শুধু কথার বসবাস। আমার হৃদয়ে কথা ছাড়া যে আর কারো জায়গা নেই। পাশে তাকিয়ে দেখি সাথী কাঁদছে। হঠাৎ সাথী তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করল। আন্টির মুখে চাদর ঢেকে দিলাম। সাথী অনেক কান্না করছে। আন্টিকে দাফন করে সাথীকে আমাদের বাসায় নিয়ে আসলাম। সেদিন আর অফিসে যাইনি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি সাথী চা করে টেবিলে রেখে গেছে। চাটা শেষ করে কিচেনের দিকে গিয়ে দেখি সাথী রান্না করছে। সাথে রাইসাও আছে। সাথী আর রাইসা রান্না করে টেবিলে খাবার সাজিয়ে দিল। আমি খাবার খেতে বসলাম। সাথীকে বসতে বলি। সাথী যখন রাইসের মুখে খাবার তুলে দিচ্ছে তখন দরজার দিকে তাকিয়ে দেখি কথা ম্যাডাম দাঁড়িয়ে আছে। বুকের ভিতরে ছ্যাদ করে উঠল। কথার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। আসসালামু আলাইকুম আন্টি, বাইরে না দাঁড়িয়ে থেকে ভেতরে আসেন। কথা রাইসের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেল। যে মেয়েটাকে কথা থাপ্পড় মেরে ঠোঁট কেটে দিয়েছিল সেই মেয়েটা তাকে সালাম দিয়ে ঘরের ভিতরে আসতে বলল। কি হলো, আসেন নাকি রাগ করেছেন? রাগ করবেন না, ঘরে মেহমান আসলে তাকে সালাম দিয়ে সম্মান জানাতে হয়, বাবা আমাকে শিখিয়েছে। কথা মিটি মিটি পায়ে ঘরে প্রবেশ করলো। সাথী অনেকটা বিচলিত, যদি কথা ম্যাডাম সাথীকে কিছু বলে। কিন্তু না, কথা রুমে ঢুকে রাইসাকে কোলে তুলে নিল। কথার বুকটা যেন শীতল হয়ে গেল এক অজানা স্পর্শে। কথার সমস্ত অহংকার যেন এই শিশুটির স্পর্শের কাছে ধুলে মিশে গেল। ম্যাডাম কি মনে করে? মিস্টার রাজ, আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইছি। আরে ম্যাডাম, আমার মেয়ে বা আমি কিছুই মনে করিনি। কর্মচারী ভুল করলে মালিক তো বকা দিতেই পারে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। রাখবে তো আমার কথা? মামনি, তুমি কি চকলেট খাবে? তোমার জন্য চকলেট নিয়ে আসবো? না, আমার চকলেট চাই না। তুমি না আমার বাবাকে কখনো বকা দিবে না, আমার বাবাকে মারবে না। জানো না, আমার বাবা ছাড়া কেউ নেই। তুমি জানো, বাবাইকে যখন বকা দিয়েছ তখন আমার খুব কষ্ট হয়েছে। বাবাইকে মারলে আমি খুব কষ্ট পাই। আমার বাবাইকে যেদিন মেরেছিলে সেদিন বাবাই রাতে খুব কান্না করেছে। তোমার সাথে আড়ি দিতে চেয়েছিলাম, কিন্তু বাবাই বলেছে কারোর সাথে আড়ি দিয়ে কথা না বলা ভালো না। কথা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসের কথা শুনে মনে মনে বলল, রাত চরিত্রহীন হলেও তার মেয়েটা পূর্ণবতী, যাকে বলা হয় গোবরে পদ্ম ফুল। ম্যাডাম আসেন, একসাথে ব্রেকফাস্ট করি। না, আমি সকালে খেয়ে বের হয়েছি। মিস সাথী, আপনাকে একটা প্রশ্ন করি? জি ম্যাম, বলেন কি বলবেন। তুমি হঠাৎ রাজের বাড়িতে কেন? মা, তুমি জানো না সাথী আমার মম, আর মম তো বাবার সাথেই থাকবে। রাইসের কথাটায় কথার বুকে তীরের মতো এসে বাঁধল। এমন কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কেন জানি চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে কথার। আবার মনে মনে বলছে যে নিজের স্ত্রীকে রেখে অশ্লীল কাজ করতে পারে, তার কাছে এসব তো মাত্র তুচ্ছ বিষয়। রাইসা মামুনি, তুমি কথা বলো না। ম্যাডাম, কালকে সাথীর মা মারা যায়, আপন বলতে কেউ নেই, তাই সাথীকে আমার বাসায় নিয়ে এসেছি। আপনার স্ত্রী কিছু মনে করবে না? আপনারা অবিশ্বাস করবে না? রাইসার মম কি ভাববে? আমি যখনই বলবো রাইসার মা বাবা দুটোই আমি, ঠিক তখনই রাইসা বলে উঠল, আন্টি, আমার মম অনেক ভালো, রাগ করবে কেন? বাবাকে কত ভালোবাসে। কথা আর কিছুই বলতে পারলো না। কথার মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেছে। মনে হচ্ছে আষাঢ়ের আকাশ কালো মেঘে আড়ালে ঢেকে পড়েছে। আচ্ছা, তোমাদের বিরক্ত করার জন্য আবারও সরি। কাল কিন্তু অফিস থেকে কক্সবাজার যাবে, তোমরা রেডি হয়ে সকাল সকাল চলে যেও। কথাগুলো বলে কথা যখন চলে যাচ্ছে তখন রাইসা পিছন থেকে কথার শাড়ি টেনে ধরলো। কথা তার শাড়ি টানা অনুভব পেয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখে যে রাইসা ধরে আছে। কি হলো মামুনি, তুমি আমার শাড়ি ধরে রয়েছো কেন? আপনি আমাদের সাথে খাবেন। মম আর বাবাই বলছে না আপনাকে খেয়ে যেতে, আপনাকে খেতে হবে বললুম আমি। রাইসা কথাকে টেনে নিয়ে খাবারের টেবিলে বসিয়ে দিল। সবাই খেতে বসলাম। রাইসাকে আমি খাবার তুলে দিচ্ছি। কথা অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। সাথী অনেকটা আন্দাজ করতে পেয়ে বলল, ম্যাডাম খাবেন না? খাচ্ছি তো। বাবাই, তুমি আমাকে শুধু খাইয়ে দিবে, মমকে খাইয়ে দিবে না?
তোমার মম বড় মানুষ, একাই খেতে পারবে মামুনি। না না না, তুমি খাইয়ে দিবে। মম, তুমি হাঁ করো। আমি খাবার হাতে তুলে নিয়ে সাথীর মুখের সামনে দেওয়ার সময় আমার হাত কাঁপছে, কারণ আজও যে আমার পুরোটা জুড়ে কথার বিচরণ। কথার দিকে চেয়ে দেখলাম কথা কাঁদছে, কথার মায়াবী মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কথার খুব কষ্ট হচ্ছে। রাজকে তো সে ভালোবাসে না, তাকে তো সে ডিভোর্স দিয়েছে, তবে কেন অন্য মেয়ের সাথে রাজকে দেখলে সে মানতে পারছে না? কথার হঠাৎ করে মনে পড়ে গেল প্রায় 4 বছর আগের স্মৃতি। রাজ কথাকে সবসময় খাবার তুলে দিত, কারণ কথা বাচ্চাদের মতো স্বভাব ছিল। কি মজা, বাবার মমকে কত ভালোবাসে, মমকে খাবার তুলে দিচ্ছে। কথা আর বসে থাকতে পারলো না, টেবিল থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। খাবারের টেবিলের থেকে উঠে হনহন করে চলে গেল। সাথে কথার এমন আচরণ দেখে খানিকটা অবাক হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটা নীলপরীকে দেখতে পেলাম, সাথে নীল শাড়ি পরে আছে। কি হয়েছে আপনার? অমন করে চেয়ে আছেন কেন? না, চেয়ে থাকেনি তো। হইছে, বলতে হবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হন তাড়াতাড়ি। আজ ট্যুরে যাওয়ার প্রোগ্রাম না অফিস থেকে? আমি রাইসাকে রেডি করে দেখি যেন আপনিও রেডি। আচ্ছা, রাইসাকে রেডি করো, এদিকে আমি রেডি হচ্ছি। অফিস থেকে একটা ফিক্স করে গাড়িতে উঠে বসলাম। ম্যাডামের সিটে আমাদের পাশেই পড়েছে। দীর্ঘ 12 ঘন্টার পর আমরা কক্সবাজারে হোটেলে এসে পৌঁছেছি। ম্যাডাম আমাদের রুমে গিয়ে সরাসরি বলল, মিস্টার রাজ, আপনাকে বলেছিলাম রাইসের মাকে নিয়ে আসতে, আপনি তাকে নিয়ে আসলেন না কেন? কথার জবাব যে আমি কিভাবে দিব ভাবতে পারছি না। কি হলো, চুপ করে আছেন কেন? কারণ রাইসের মা বাবা দুটোই আমি, এই পর্যন্ত বলতে পারবো। মানে? আর তোমার চরিত্রটা এখনো ঠিক করবে না? সাথী মেয়েটাকে নষ্ট করার জন্য তোমার বাসাতে নিয়েছো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস কথা। আমার চিল্লানির শব্দে সাথে এসেছে কখন আমার পাশে দাঁড়িয়েছিল খেয়ালই নেই। চুপ করেন, আপনার মতো সবাইকে ভাববেন না। নিজের স্বামী গরিব বলে বড় লোকের ছেলেকে বিয়ে করেন। পিয়নকে বলেছিলাম, পিয়ন বলেছে আপনার হাজবেন্ড নাকি বিদেশে থাকে। রাজ, আমি তোমার মতো ছোট লোক না। হ্যাঁ ম্যাডাম, আমি ছোট লোক, তবে চরিত্রহীন না। লজ্জা করে না মিথ্যা বলতে? মিস কথা চৌধুরী, আপনি সেই নষ্টা মেয়ে যার জন্য রাজ ভাইয়া এখনো বিয়ে করেনি, যাকে আপনি বিয়ের রাতে কুকুরের মতো মারতে মারতে বের করে দিয়েছেন। 7 মাসের মেয়েকে নিয়ে যে বাবা পথে পথে ঘুরে বেরিয়েছে, সেই রাজ ভাইয়া। আপনি সেই মা যে মেয়েকে, ফুলের মতো নিষ্পাপ মেয়েকে থাপ্পড় মেরে ঠোঁট কেটে ফেলেন। আপনার দিলে আল্লাহর রহম নেই। সাথী চুপ করবে, কি বলছো এসব? রাজ ভাইয়া, আপনি চুপ করেন, বলতে দেন আমায়। যে মেয়ে বড়লোক স্বামী পাবার আশায় নিজের সন্তানকে গর্ভপাত করে, নার্সকে যে টাকা দেয় অনাগত সন্তান হওয়ার সাথে সাথেই গলা টিপে মারতে, সেই মেয়ে পৃথিবীর সকল মেয়ে জাতির কলঙ্ক। সাথীর মুখে রাইসা তার মেয়ে কথাটা শুনেই কথা ঢাস করে ফ্লোরে বসে পড়ল। কথার চোখ দিয়ে অবরত পানি পড়তে লাগলো। রাইসা তাহলে আমার মেয়ে? কিন্তু বাবা তো বলেছে আমার মৃত বাচ্চা হয়েছে। তাহলে বাবা কি মিথ্যা কথা বলেছে? কি হলো, খাচ্ছেন কেন ম্যাডাম? আপনার চোখে জল মানায় না। এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে যে মারতে চায়, সে মা নামে যে কলঙ্ক। আর যে মানুষটা নিজের থেকেও বেশি ভালোবাসত, তার হৃদয়টা আপনি ক্ষত বিক্ষত করে ফেলেছেন। রাজভাইয়ার কি এমন অপরাধ ছিল যার জন্য তাকে এতটা কষ্ট দিলেন? একটা কুকুরকে হয়তো এভাবে তাড়িয়ে দেয় না, যেভাবে রাজভাইয়াকে তাড়িয়ে দিয়েছেন। চুপ করুন মিস সাথী, অনেক হয়েছে। আর না, কার হয়ে আপনি কথা বলেন? একজন চরিত্রহীনের জন্য, যে কিনা অন্তঃসত্ত্বা বউকে রেখে পতিতলায় রাত কাটায়, যার বউ গর্ভের সন্তানকে নিয়ে তার প্রতীক্ষায় সারা রাত না ঘুমিয়ে পার করে দেয়। জানেন, বড্ড বেশি ভালোবাসতাম রাজকে, যার জন্য বাবার অবাধ্য হয়ে বাবার অর্থবিত্ত রেখে রাজের হাতটা ধরে ছোট্ট কুটিরে বাসা বাঁধি। কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এদিকে কথার মুখে পতিতালয়ে রাত কাটানোর কথা শুনে গা শিউরে উঠল। ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল? না,
আমি আপনাকে কেন ভুল বুঝবো? ভুল বুঝেছিলাম তো বাবাকে। যেদিন বাবা প্রথম আমায় বলল, মারে তোর স্বামীর চরিত্র ভালো না, সেদিন বাবার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু যেদিন বাবা আমাকে ডেকে নিয়ে তোমাকে দেখালো যে তুমি পতিতালয়ে ঢুকছো, সেদিন আমার পায়ের নিচে মাটি সরে গিয়েছিল, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। কথা, তোমার দেখার মাঝে হয়তো ভুল আছে। আমার নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে পতিতালয়ে ঢুকেছো তুমি। সেদিন রাতে সুইসাইড করতে গিয়েও পারিনি, গর্ভের সন্তানের কথা চিন্তা করে। তুমি না আমায় ভালোবাসতে, এই ছিল তোমার ভালোবাসা। তোমাকে বলতে চেয়েছিলাম, আমায় কি তোমার ভালো লাগে না? এই জন্য তুমি পতিতালয়ে রাত কাটাতে চাও, কিন্তু পারিনি। বুকের কষ্ট বুকে চাপা দিয়ে বাবার হাত ধরে চলে আসি। ভেবেছিলাম বাকিটা জীবন গর্ভের সন্তানকে অবলম্বন করে পার করে দিব, কিন্তু গর্ভের সন্তানটাও মারা যায়। কথা, প্লিজ চুপ করো। আমি আর নিতে পারছি না, এসব আর সহ্য করতে পারছি না। তোমাকে আমি কিভাবে বোঝাবো? আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে এখন পর্যন্ত স্পর্শও আমি পর্যন্ত করিনি। আচ্ছা তাহলে বলো, পতিতালয়ে তুমি যাওনি? হ্যাঁ, আমি গিয়েছিলাম। তবে প্লিজ বাকিটা শুনতে চাই না। তোমার মুখে পতিতালয়ের ভিতরে কি হয়েছে সেটা শোনার আগে যেন আমার মরণ হয়। তোমার নোংরামির কথা আর শুনতে চাচ্ছি না। কেন করলে এমন? আমি কি তোমার চাহিদা পূরণ করতে পারিনি? কথা আর বললো না। কেন? সত্যিটা জেনে গিয়েছি বলে? আর একটা কথা, আমার জীবনটা নষ্ট করেছো ঠিক আছে, কিন্তু সাথী জীবনটা নষ্ট করো না। মিস সাথী, দেখেছেন তো কেন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি? সত্যি বলতে যা চরিত্র কুকুরের মতো, তার সাথে সেরকম ব্যবহারই করতে হয়। কথা, রাইসার কসম খেয়ে বলছি, পতিতালয়ে অনৈতিক কাজ করতে আমি চাইনি। লজ্জা করে না ফেরেশতার মতো শিশুর কসম কাটতে? আচ্ছা বুঝলাম অনৈতিক কাজ করেননি, তাহলে অশ্লীল কাজ করার জন্য ফার্মেসি থেকে ট্যাবলেট নিয়ে পতিতালয়ে কি করেছেন? আমি কি বলবো বুঝতেই পারছি না, যার জন্য এতটা গোপন করে পতিতালয়ে যেতাম যেন কেউ কখনো বুঝতে না পারে। কিন্তু সত্যিটা প্রকাশ পেল। সত্যি একদিন না একদিন প্রকাশ পায়, আর আমার কোনো কিছু বলার নেই। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, মুখের ভাষা হারিয়ে ফেলছেন? জানেন, আমিও আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আপনাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই আপনাকে হেট করি। কথা, প্লিজ বিশ্বাস করো, আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে নেই। কথাটা বলে যখনই কথার হাত ধরতে যাব, তখনই গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর পাপি হাতে আমাকে ছুবি না। এই, আপনি বাবাইকে মারলেন কেন? আপনি এত পচা কেন? আপনাকে বলেছিলাম না আমার বাবাইকে না মারতে, তবুও বাবাইকে মেরেছেন। জানেন না আমার বাবাই ছাড়া কেউ নেই? বাবাই তুমি কেঁদো না। কথা রাইসার দিকে চেয়ে আছে, অজস্র স্মৃতি ভেসে উঠছে কথার চোখে। মুখের দিকে তাকিয়ে বুকটা ছ্যাদ করে উঠল। ঠোঁট কাটানোর দাগটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে দাগটা তার কলিজা দিয়ে দেখাচ্ছে। কি হলো, আপনি অমন করে চেয়ে আছেন কেন আমার দিকে? আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখতে মন চায় না আমার। আপনি একটা খারাপ মেয়ে যে কিনা বাবাইকে কষ্ট দিয়েছে। হাঁটু গেড়ে বসে রাইসাকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিলাম। মারে, ওটা তোর মম। মমকে পচা বলে না। তুমি না বলেছিলে সবার মম আছে, আমার মম কোথায়? এটাই তোমার মম। বাবা মিথ্যে বলছো, উনি আমার মম হতে পারে না। না রে মা, উনি তোমার মম। বাবা তোমাকে কেন মারলো? তোমার গালে কিসের দাগ এগুলো বাবা? মারে, কিছুই না। রাইসা আমার দোগালে দুটো চুমু দিয়ে বলল, বাবা তুমি মিথ্যে বলেছো। ওই পচা মহিলা আমার মম হলেও আমি ডাকবো না, যে আমার বাবাইকে বকা দেয়, মারে। রাইসাকে কোলে নিতে গেলে রাইসা চিৎকার দিয়ে উঠে বলল, ছবি না আমায়। তুমি জানো বাবাই প্রতি রাতে তোমার ছবি বুকে নিয়ে কাঁদে, তারপরও তুমি বাবাইকে মেরেছো। তুমি আমার বাবাইকে একটু ভালোবাসোনি। আমি যখন বাবাইকে মমের কথা বলতাম, বাবা আমাকে বুকে নিয়ে কাঁদতো। আমার মম তুমি না। আমার মম যদি হয় তাহলে উনি। কথার অপলক দৃষ্টি আমার দিকে আর রাইসার দিকে তাকিয়ে আছে।
এমন সময় রাইসা সাথীর দিকে দেখে বলল, মম, বাবাইকে পচা ময়নাটা মেরেছে, তুমি বকা দাও তো। সাথী কি বলবে বুঝতেই পারছে না। রাইসার মুখে মম ডাকটা সাথে হৃদয়ে গিয়ে লাগে, মনটা আনন্দে ভরে ওঠে। কথা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার রুমে চলে গেল। রাজ, সত্যি কি তুমি পতিতালয়ে গিয়েছিলে? আমি অসহায় দৃষ্টিতে সাথীর দিকে তাকালাম, চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম। তোমার অসহায় দৃষ্টি বলে দিচ্ছে তুমি সেখানে গিয়েছিলে। তবে একটা সত্যি জেনে নাও, আমি সেখানে কেন গিয়েছিলাম সেটা কোনোদিনও বলতে পারবো না। তবে আমি কথাকে ছাড়া কাউকে স্পর্শ কখনো করিনি। আমার বিশ্বাস তুমি এমন না। অনেক সময় আমাদের দেখার আড়ালেও অনেক সত্য লুকিয়ে থাকে। সাথী খুব ভালো করে রাজকে চেনে, কারণ সাথী যে রাজের প্রতি দুর্বল, রাজও সেটা ভালো করে জানে। সাথী নিজের রাজকে সুযোগ দিয়েছিল, লাভ হয়নি, কারণ রাজ এখনো কথাকেই ভালোবাসে। সাথী মনে মনে স্থির নিয়েছিল তার ভালোবাসা দিয়ে সে রাজকে জয় করে নেবে। বিকেলবেলা সাগরে পড়ে আমি, রাইসা, সাথী আরো অফিসের কয়েকজন মিলে চোখ বেঁধে কানামাছি খেলছি। আমার চোখ বাঁধা। রাইসা পিছন থেকে ধাক্কা মারে, হঠাৎ করে একজনকে ধরে ফেললাম। সে নড়াচড়া করছে না, রাইসা হাতে তালি দিচ্ছে। আমি চোখে বাঁধা খুলতেই চমকে উঠলাম, সাথী আমাকে জড়িয়ে ধরেছে। আমি সাথীকে ছাড়িয়ে পিছনের দিকে তাকিয়ে দেখি কথা দাঁড়িয়ে আছে। মায়াবী চোখ জোড়া যেন অগ্নিমূর্তি হয়ে আছে। মুহূর্তের মধ্যে সবাই অবাক হয়ে বলল, আমিও খেলবো তোমাদের সাথে। আমি আমার চোখের বাঁধনটা খুলে সাথীকে পড়ে দিলাম। পর্যায়ক্রমে খেলতে খেলতে কথার চোখ বাঁধা হলো। আজকে রাইসাকে অনেক খুশি মনে হচ্ছে। এদিকে মিস্টার রাফসান আমাকে ধাক্কা দিতেই কথার উপরে গিয়ে পড়লাম। মনের ভিতরে কেমন যেন একটা যেন ছ্যাদ করে উঠল। মনে হচ্ছে মনের জমানো কষ্টগুলো বরফের মতো গলছে। কথার কাছে মনে হচ্ছে বহুদিন পর তার বুকের প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। হঠাৎ সবাই হাতে তালি দিতে দিতে বলল, চোর ধরা পড়েছে। কথা তার চোখের উপর কাপড়টা খুলতেই অবাক হয়ে যায়। তার বুকের রাজকে দেখবে সে কখনো ভাবতেও পারেনি। খুব করে মন চাচ্ছে চরিত্রহীনটাকে একটা থাপ্পড় দিতে, কিন্তু কেন জানি হাত তুলতে গিয়ে হাতটা ফিরিয়ে আসে। বুকের ভিতরটা কেমন কেমন করছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কথা। এমন সময় রাইসা বলে উঠল, বাবাই, এই পচা মহিলার সাথে কি করো? বাবাই ওঠো, আমার না পেট ব্যথা করছে। কথা বলতে বলতেই রাইসা মাটিতে পড়ে গেল। আপনি আমায় জড়িয়ে রেখেছেন কেন? আমার মম কোথায়? বাবাই, তুমি এই পচা মহিলাকে কিছু বলো না কেন? মামুনি, আমি তোমার মম, কান্না করো না। তোমার মমে যে কান্না পায়। ছি, তুমি আমার মম হতেই পারো না। তুমি আমার মম হলে বাবাইকে কেন মেরেছো? সরি মামুনি, তোমার বাবাইকে আর মারবো না। ঠিক আছে, বাবার কাছে সরি বলো। আচ্ছা সরি, এবার তো হয়েছে। না, হয়নি তো। তুমি মম হলে বাবার কাছে থাকো না কেন? এই চরিত্রহীনের সাথে থাকবো আমি? কখনো না মামুনি, তুমি আর আমি থাকবো। তোমাকে এতগুলো খেলনা কিনে দিব। তুমি বাবাকে চরিত্রহীন বললে কেন? এর আগেও বলেছো। আমি বলেছিলাম বলে তোমাকে তুমি থাপ্পড় মেরে আমার ঠোঁট কেটে দিয়েছিলে। আমার মম তুমি না, আমার মম তুমি না, আমার মম সাথী। বাবাই, মমকে ডাক দাও। এই পচা মহিলা আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। মম, তুমি বলো তুমি আমার মম। মম, তুমি বলো তুমি আমার মম। ওই পচা মহিলা যা বলছে সব মিথ্যে বলছে। তুমি চলে যেতে বলো মহিলাকে। সাথী কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে আছে। মামনি, চুপ করে আছো কেন? পচা মহিলাকে বলো তুমি আমার মম। বলো না মম, বলো। সাথী রাইসার কথা শুনে কথার কাছে গিয়ে বলল, আপনি রাইসাকে আর বলবেন না আপনি তার মম। রাইসার মম হচ্ছি আমি। কিন্তু কথাটা শোনার সাথে সাথেই কথার মাথায় রক্ত উঠে পড়ে। কি বললি? রাইসা তোর মেয়ে? বলে সাথীর গালে সজোরে একটা চর বসিয়ে দেয়। সাথী মাথা নিচু করে আছে। আবার যখনই সাথী গায়ে চর বসিতে যাবে তখন আমি হাতটা ধরে ফেলি। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার হাত ধরার? সাথী কি তোর বউ হয় যে ওকে মারলে তোর এত জ্বলে? এতটা একটা নষ্টা মেয়ের জন্য তোর এত দরদ কেন? ও, দেহের চাহিদা মেটাতে পারিস তো তাই। কথাটা শেষ করার আগেই কথার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিলাম। কথা গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারতে পারলে? মারলাম।
তুমি আমার স্ত্রী হয়ে আমাকে মারতে পারলে আমি কেন মারতে পারবো না? ও সরি, আপনি তো ডিভোর্স দিয়েছেন। আপনার চোখে ছিল রঙিন স্বপ্ন, সেদিন আমার চোখের জলগুলো আপনার সুখের কাছে অর্থহীন ছিল। আর আপনি বললেন না সাথী নষ্ট মেয়ে, সত্যি সাথী নষ্ট মেয়ে, যে কিনা আপনার সন্তানকে মায়ের স্নেহ দিয়েছে। আর আপনি যাকে নষ্ট বলছেন সেই ফুলের মতো পবিত্র। আর আপনি নিজের বাচ্চাকে হত্যার মতো জঘন্য কাজ করে অন্যের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য বিয়ের পিড়িতে বসেন। চুপ, একদম চুপ। ভুলে যেও না আমি তোমার অফিসের বস। আমার টাকায় তোমার অন্ন জোটে। ইচ্ছে করলেই তোমার মতো চরিত্রহীনকে লাথি মেরে বের করে দিতে পারি। যে মেয়ে যুবতী একটা মেয়েকে নিয়ে একই বাসায় থাকে, সে স্বামী তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা রেখে নিজের চাহিদা মেটানোর জন্য পতিতালয়ে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না। হ্যাঁ, আমি চরিত্রহীন, আর আমার অপরাধ ছিল আমি পতিতালয়ে গিয়েছিলাম। আর সাথী আমার হবু বউ, ওকেই আমি বিয়ে করব। রাজের মুখের কথাটা শুনে কথা স্তব্ধ হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে রাজের মুখে সাথীর নামটা শুনে। চোখে পানি মুছে বলতে লাগলো আমাকে, রাজ, আমি আমার মেয়েকে কোনো চরিত্রহীনের কাছে রাখবো না। আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাব। কথা তার চেক বইটা আমার দিকে ছড়িয়ে দিয়ে বলল, কত টাকা লাগবে এমন বসিয়ে দে, তবু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দে। মিস কথা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, রাইসা আপনার মেয়ে নয়, রাইসা আমার মেয়ে। আমি তার বাবা, আমি তার মা। আমি তোমাকে দেখে নিব কেমন করে পারিস রাইসাকে তোর কাছে রাখতে। কথা চলে গেল। সাথীকে বললাম, সাথী তুমি কিছু মনে করো না প্লিজ, আমি কথাকে রাগানোর জন্যই কথাগুলো বলেছি। তুমি আমার হবু বউ। সাথী লজ্জামাখা মুখ নিয়ে মাটির দিকে তাকিয়েছে আর মুচকি হেসে বলল, না, আমি কিছু মনে করিনি, তবে আপনার কাছে একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ বলো, কি অনুরোধ? আমি তো কোনোদিন মা হতে পারবো না, আমার এতে কোনো আফসোসও নেই। তবে তোমার কাছে আমি রাইসাকে ভিক্ষা চাই। আমি তোমার কাছে স্বামীর অধিকার চাই না, শুধু রাইসার মা হওয়ার অধিকারটুকু চাই। দিবে তো? সাথীর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। জানো সাথী, আমার হৃদয়টা জুড়ে এখনো কথার স্মৃতির পূর্ণ। আমার হৃদয়ের আসনটাতে চাইলে অন্য কাউকে আমি কখনোই বসাতে পারবো না। হঠাৎ রাইসা দাঁড়িয়ে থাকতে থাকতে আবার এই সেন্সলেস হয়ে যায়। মাথার পিছন থেকে অনবরত ব্লাড পড়ে যাচ্ছে। বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। রাইসার প্রাথমিক চিকিৎসা করার পর ঢাকাতে ডাক্তার জিসিয়া জুইকে ফোন করলাম। ম্যাডাম রাইসাকে ঢাকায় নিয়ে আসতে বলল, তাই ম্যানেজারকে বলে রাইসাকে নিয়ে ঢাকায় চলে আসলাম। সাথে আমার সাথে সাথে সাথীও চলে আসলো। ডাক্তার পরীক্ষা করে বলল, মিস্টার রাজ, এ মাসের মাঝেই রাইসার অপারেশন করতে হবে। আর রাইসাকে বাসায় নিতে পারবেন না, কারণ কখন কি ঘটে যায় বলা যায় না। আর অপারেশন করতেই প্রায় 10 লাখ টাকা লাগবে, কারণ রাইসার একটি কিডনি ড্যামেজ আর একটা ড্যামেজের পথে। ডাক্তারের রুম থেকে বের হলাম, মাথায় হাজারো চিন্তা। রাইসার মাথার কাছে সাথী বসে আছে, সাথে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। পৃথিবীটা সত্যি আজব। যে জন্ম দিয়েছে সে একটিবারে খোঁজ দিল না, অথচ যার সাথে কোনো রক্তের বন্ধন নেই সে মেয়েটি মায়ের স্নেহ দিচ্ছে। কি বললো ডক্টর? সাথীর কথায় বাস্তবে ফিরলাম। বুকের কষ্টটা চাপা রেখে বললাম, সামনের পেটে ব্যথা, ভালো হয়ে যাবে। 3 দিন পর অফিস যেতেই শক খেলাম। বুকের ভেতরটা কেমন করে উঠলো। আফসার ভাই বলল, আজকে নাকি দুবাই থেকে কথা ম্যাডামের পর আসবে। ডেস্কে বসে কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলে গেল, ম্যাডাম আমায় ডাকছে। হাতের কাজটা শেষ করে ম্যাডামের রুমে গিয়ে বসতে বলল। মিস্টার রাজ, সাথীকে নিয়ে একই বাসায় থাকলে আপনাকে অফিস থেকে বহিষ্কার করা হবে। এখন আপনি ভাবুন কি করবেন। ম্যাডাম, আপনি যা ভাবছেন সেটা ভুল। আর আমি সাথীকে নিয়ে এক বাসায় থাকলে আপনার কি? আপনার তো হাজবেন্ড আছে। সেটা আপনার বলতে হবে না আমার হাজবেন্ড আছে কি নেই। আমার এখানে চাকরি করলে সাথীকে নিয়ে একই ফ্ল্যাটে থাকতে পারবেন না। আমার সহ্য হয় না এসব। কেন কথা বলেন ওই বাজে মেয়ের সাথে? প্লিজ স্টপ। সাথী বাজে না, বাজে আপনি। জানতাম এটাই বলবে। যে স্ত্রী রেখে পতিতালয়ে রাত কাটায় তার কাছে আবার নীতি কথা। প্লিজ ম্যাডাম, আর না প্লিজ, আর ওসব বলবেন না, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা আসুন এবার। আর আপনাকে 3 দিন সময় দিলাম, ওই মেয়ের থেকে দূরে থাকবেন। আর যদি না থাকেন তাহলে রিজাইন লেটার জমা দিয়ে যাবেন।
ম্যাডামের রুম থেকে বিষণ্ণতা মন নিয়ে বের হলাম। সাথে আমার মুখ দেখে বুঝে ফেলেছে তাকে নিয়ে কিছু হয়েছে। দেখছে এসে কয়েকবার জিজ্ঞাসাও করেছিল, কিছু বললাম না। সাথী চলে গেল। ভাবতে লাগলাম সাথীর মায়ের শেষ কথা। সাথীর মাকে আমি কথা দিয়েছি সাথীকে দেখে রাখবো। এভাবে মেয়েটাকে একা ছেড়ে যাওয়াটা কি ঠিক হবে? কিছুই ভাবতে পারছি না। এইদিকে লাঞ্চের টাইমে অফিসের ক্যান্টিনে আমি এর সাথে এক টেবিলে বসে আছি। হঠাৎ করে কথা ম্যাডাম আমাদের সাথে এসে বলল, আমি কিছুই বুঝতে পারছি না কি চাই আমার কাছে, আর কত কষ্ট দেবে আমায়। কথা খাচ্ছে না, আমার দিকে চেয়ে আছে। আমি জানি টেবিলে বসে থাকলে আর চোখের পানি ধরে রাখতে পারবো না, কারণ পুরনো সব স্মৃতি অশ্রু হয়ে ঝরে পড়বে। এমন একটা দিন ছিল না যে কথা আমাকে খাইয়ে দিত না, আমি কথাকে খাইয়ে দিই। তাই খাবার আর শেষ করতে পারলাম না। হাত ধুতে টেবিল থেকে উঠতেই কে যেন হাতটা ধরে ফেললো। তাকে দেখেই সাথে হাতটা ধরে আছে। খাওয়া শেষ না করে উঠতে হয় না, আপনি তো কিছুই খেলেন না। আবারও খাবারের টেবিলে বসে বললাম। কথা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। অফিসে সবার সামনে কিছু বলতেও পারছে না। খাবার রেখে যখন উঠতে যাবে তখনই নিজের অজান্তে সাথীর মতো করে কথার হাতটা ধরে ফেললাম। ম্যাডাম, আপনি তো কিছুই খেলেন না। কথার হাতটা ছাড়িয়ে দিয়ে একটা জোরে ঝাটকা দিয়ে বলতে লাগলো, আপনার কিভাবে সাহস হয় আমাকে টাচ করার? আপনাকে ভালো মনে করতাম, বাট আপনি যে এতটা নীচ তা আজকে জানতে পারলাম। অফিসের সবাই হা করে আমার দিকে চেয়ে আছে। কথা ম্যাডাম এক নাকারে সব বলেই যাচ্ছে। সবাই ছিচি করছে। এতটা অপমানিত হব কখনো ভাবতেও পারিনি। চোখ থেকে পানি পড়ছে। কথা চলে যাওয়ার আগে বলল, কেমন দিলাম? আমার সামনে তোর হাত সাথী কেন ধরবে? তাই প্রতিশোধ নিলাম। আমি কিছুই বুঝতে পারছি না কথা ম্যাডাম আর কি চাই। আমি এক দৃষ্টিতে কথা চলে যাওয়ার দিকে চেয়ে আছি। খাচ্ছেন না কেন? আমি খাইয়ে দিব। প্লিজ আমাকে একা থাকতে দাও। বিকালে অফিস শেষ করে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে দেখি কলেজের টুকরাটা ঘুমিয়ে আছে। মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের আলোটাতে কালো মেঘের আড়াল পড়েছে। রাইসার কপালে চুমু দিতে জেগে গেল। বাবাই বাবাই বাবাই, মম আসেনি জানো বাবাই? আমার না খুব কষ্ট হয়। বাবা প্রতিদিন ঘুমালে কে যেন আমাকে একটা সুন্দর বাগানে যেতে বলে। জানো বাবাই, বাগানটা অনেক সুন্দর। বাগানে ছোট বাচ্চারা খেলা করে। আমার না তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আচ্ছা বাবাই, মানুষ মরে গেলে কোথায় চলে যায়? তারা আর কি সেখান থেকে ফিরে আসতে পারে না? রাইসার কথা শুনে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। রাইসাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। মারে, এমন কথা আর কখনো মুখে আনবি না। তুই যে আমার বেঁচে থাকার শেষ সম্বল। বাবাই, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না বাবাই। তুমি জানো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুমি আর কান্না করো না। কথা বলতে বলতে রাইসা আমার বুকে ঘুমিয়ে গেল। রাইসার কপালে আরো একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। রাতে বাসায় ফিরে দেখি বাসায় কেউ নেই। রাত 9টা বাজে। বাসাতে পিনপিন নীরবতা বিরাজমান। পাশের রুমে দেখি ফিস ফিস আওয়াজ আসছে। ভয় লাগছে। সাথে তার রুমেও নেই। পাশের রুমে দেখি থমকে গেলাম। সাথে নামাজ শেষ করে মনে হচ্ছে কি যেন বলছে। জানলার কাছে যেতে স্পষ্ট শুনতে পেলাম সাথী বলছে, হে আল্লাহ, বিশ্বজাহানের অধিপতি, ছোটবেলায় বাবাকে কেড়ে নিলে। বুঝতামই না বাবাকে সেদিন গরম পানিতে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে কোথায় নেওয়া হচ্ছে। সবাইকে বলেছি আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন। ছোট্ট মানুষ বলে কেউ কথা বলেনি। মামাকে বলেছি, মামা বাবাইকে কোথায় নিয়ে যাও। আমার বাবা আমার সাথে কথা বলে না কেন? বাবাই আমাকে রাজকুমারী ডাকে না কেন? সেদিন মামা শুধু কেঁদেছে। মায়ের কাছে আসতেই মাও জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে আমায়। বুঝিনি সেদিন সবাই কেন কেঁদেছে। সবার সাথে সাথে আমিও কেঁদেছি। যখন একটু বড় হয়ে বুঝতে শিখেছি সেদিন বুঝেছি আমার বাবা কর তুমি তোমার কাছে নিয়ে নিয়েছো। প্রতি রাতে মাকে বাবার কথা বললে মা আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতো। তবুও তোমার কাছে কোনো অভিযোগ করেনি। যেদিন প্রথম জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, খুব কেঁদেছিও। বিয়ের দিন পাত্রপক্ষ মা হতে পারবো না জেনে পুরোর মুখে বলে বিয়ে ভেঙে দেয়। আল্লাহ মা না হওয়ার জন্য কি আমি দায়ী? বলুন, কেন সবাই আমাকে কষ্ট দেয়?
সুখে দুঃখে যে মা আগলে রেখেছিল সে মাটাকেও কেড়ে নিলে। আমাকে তোমার কাছে নিয়ে নাও, তাহলে কেউ আর বলবে না পুরোর মুখী। আল্লাহ, আমি রাজকে ভালোবাসি, রাইসাকে নিজের মেয়ে হিসেবে পেতে চাই। হে আল্লাহ, রাইসা এবং রাজকে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, এতিমের দোয়া তো তুমি কবুল করো। আমি একটা এতিম মেয়ে, তোমার কাছে রাইসাকে ভিক্ষা চাই। রাতে খাবার নিয়ে সাথী আমার রুমে আসতেই মেঘলা আকাশে বাইরে বিদ্যুৎ চমকালো। হঠাৎ করে জোরে একটা বিদ্যুৎ চমকাতে সাথে সাথে কারেন্ট চলে গেল। সাথী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরল। মনে হচ্ছে ছোট বাচ্চা ভয় পেয়েছে। আমি কি করব ভাবতেই পারছি না। সাথীকে জড়িয়ে নিতেও পারছি না, আবার ছাড়িয়ে নিতেও পারছি না। কেন জানি মায়া করছে। বারবার সাথীর কান্নামাখা মুখটা ভেসে উঠছে। সাথীর মোনাজাতের প্রতিটা কথা আমার কানে বাজছে। কিন্তু এটা ঠিক না। আমি যে কথা দিয়েছিলাম, আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন তাকেই ভালোবাসবো। কারণ কথার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। পৃথিবীতে কোনো মেয়ে চাইবে না তার স্বামী পতিতালয়ে যাক। আর কথা তো ছিল অন্তঃসত্ত্বা, তাকে অমন রেখে রাতের পর রাতে পতিতালয়ে কাটিয়েছি। কিন্তু কেন কাটিয়েছি সেটা আমি কাউকেই বলতে পারবো না। সে যে এক করুণ সত্য, আমি যে কখনোই বলতে পারবো না। আমি যে সেসব বলতেই পারবো না। হঠাৎ করে আবারও বজ্রপাত শব্দ হলো। কল্পনার থেকে বাস্তবে ফেললাম। সাথী আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার বিবেকে জানান দিচ্ছে সাথী ভুল ভবিষ্যৎ যা করছে তা ঠিক না। একটা ছেলে আর একটা মেয়ে রুমে থাকলে সত্যি একটা ঘৃণার বিষয়। যদিও বাড়িওয়ালা জানে আমরা স্বামীর স্ত্রী, কিন্তু সত্যিটা তো আমরা জানি। তাই সাথীকে ছাড়িয়ে নিলাম। চার্জারের লাইটটা জ্বালিয়ে সাথীর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে গেলাম। সাথীর দিকে চেয়ে দেখি ভয়ে লজ্জায় মুখটা যেন লাল টকটকে হয়ে গেছে। মনে মনে স্থির করলাম সাথীকে সবটা বলা উচিত। এভাবে থাকলে কোনো এক সময় ভুল ভবিষ্যৎ কিছু না কিছু একটা হয়ে যেতে পারে। আপনি খাবেন না? আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম, হ্যাঁ খাবো। সাথী খাবারের টেবিলে সাজিয়ে রাখলো। আমি হাত ধুয়ে এসে খাবারে বসতেই চিৎকার করে উঠলাম। কারণ আজ বিকালে রাইসাকে ফল কেটে দেওয়ার সময় আমার হাতটা কেটে যায়। সেখানে তরকারির ঝোল পড়ায় অনেকটা কষ্ট হচ্ছে। আমার চিৎকার শুনে সাথী ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপায় বলল, কি হয়েছে? না কিছু না, কাটা হাতে তরকারির ঝোল লাগায় জ্বলতেছে। আমি তোমায় খাইয়ে দেই? সাথী এটা ঠিক না। আমি তো তোমার কাছে অন্য কিছু চাইনি, শুধু তোমাকে খাইয়ে দিতে চেয়েছি। জানো রাজ, তোমাকে কিভাবে বোঝাবো? তোমার একটু কষ্টতে আমার বুকটা যে ফেটে যায়। আমি তোমার কাছে কোনো অধিকার চাই না, তুমি চিন্তা করো না। কথা আপু তোমারই হবে। কানতে কানতে কথাগুলো বলল সাথী। সাথীর মুখের দিকে তাকালে কেন জানি অজানা এক মায়া কাজ করে। নাও, হাঁ করো। বিকেলেও তো খাওনি, নিজের চেহারার কি এমন হাল করেছো? সাথী আমাকে খাইয়ে দিচ্ছে। আমি সাথীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। খাবার শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। রাতে এক অদ্ভুত স্বপ্নই ঘুমটা ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 4টা ছুঁই ছুঁই। টেবিলে রাখা পানি ঢকঢক করে খেয়ে নিলাম। পরের দিন অফিসে আসতে খানিকটা লেট হয়ে যায়। অফিসে ডেস্কে বসে কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, ম্যাডাম আমাকে ডাকছে। আমি হাতে থাকা ফাইলের কাজটা শেষ করে ম্যাডামের রুমে যাওয়ার সাথে সাথে শক খেলাম। ম্যাডাম আর একটা ছেলে হাত ধরে বসে আছে। মিস্টার রাজ, এ আমার হাজবেন্ড আকাশ, আজ থেকে অফিসের নতুন বস। তুমি ওকে সাহায্য করবে। ম্যাডামের মুখে আকাশ নামটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হচ্ছে কলিজাটা কেউ ছেড়ে নিচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? জি ম্যাম, আমরা সবটা দিয়ে স্যারকে হেল্প করব। আমি আসি, কথা আমার একটা কাজ আছে। আচ্ছা যাও, আর হ্যাঁ সাবধানে যেও। অবশ্যই। আকাশ স্যার চলে গেল। কথা ম্যাডাম আমায় বলল, আপনাকে না বলেছিলাম সাথীর সাথে একই ফ্ল্যাটে না থাকতে? তারপরও আপনি থাকেননি কেন? সাথী আপনার কি হয়? সাথী আমার হবু বউ আর রাইসার মম। রাইসার মম সাথী না, আমি। জন্ম দিলে মা হওয়া যায় না। আপনার তো স্বামী আছে, প্লিজ আমাদের মাঝে আসবেন না। আমি তোমার মতো দুশ্চরিত্রের কাছে যাব কি করে ভাবলে? আমি আমার মেয়েকে ফেরত চাই। মেয়েকে আমার জীবন গেলেও ফেরাতে পারবেন না। আর আপনি কেমন মা যে হসপিটালে নিজের মেয়েকে মেরে ফেলার প্ল্যান করেন? আরে আমি না হয় অপরাধ করেছিলাম, কিন্তু আমার অপরাধের শাস্তি কেন আমার মেয়েকে দিতে চেয়েছিলেন? আপনি মা না, মা জাতির কলঙ্ক, যে সুদর্শন স্বামীর পাওয়ার আশায় নিজের সন্তানকে মেরে ফেলার প্ল্যান করে তার মুখে রাইসার নাম শোভা পায় না। সে কখনো মা হতে পারে না। আমি তোমার মতো না, বিশ্বাস করো।
আমি কিছুই জানি না। যখন প্রসব ব্যথা ওঠে তখন আমাকে হসপিটালে নিয়ে যাই। তারপর যখন জ্ঞান ফিরে তখন বাবা বলে আমার মৃত বাচ্চা হয়েছে। আমি তো তোমাকে হারিয়ে আমার গর্ভের সন্তানকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। প্লিজ ড্রামা বন্ধ করেন। কিভাবে পারেন গুছিয়ে মিথ্যা বলতে? রাজ, আমি আমার রাইসাকে ফেরত চাই। রাইসা আপনাকে ঘৃণা করে। রাইসার মম সাথী ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, আমার সামনে ওই নষ্টা মেয়ের নাম আর বলবে না। রাইসা আমার মেয়ে, যত কিছুর বিনিময়ে হোক আমার মেয়েকে আমি আমার কাছে রাখবো। আর তুই যদি আর নষ্টা মেয়ের সাথে মিশেছিস তাহলে তোকে বরখাস্ত করব। আমি কথার মুখের দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বের হয়ে আসলাম। বিকেলবেলা অফিস শেষে সাথীকে নিয়ে হসপিটালের দিকে রাইসাকে দেখতে যাচ্ছি। সাথী রিস্কা থেকে নেমে অনেকগুলো গোলাপ ফুল কিনে আমার হাতে দিয়েতেই পিছনের দিকে তাকিয়ে দেখি কথা ম্যাডাম কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে চলে গেলেন। পরের দিন আমি আর সাথী একসাথে অফিসে আসি। দুপুরবেলা লাঞ্চের সময় আমার হাত কাটা থাকায় আমি যখনই খাবার হাতে নেই তখনই কাটা জায়গায় ব্যথা লাগে। আহ করে ওঠার সাথে সাথে সাথী আমার আঙ্গুলটা তার মুখে নেয়। আমি অল্প কিছু খেয়ে টেবিল থেকে উঠে পড়ি। এমন সময় আবার কথা ম্যাডাম। লাঞ্চের পরে পিয়নকে দিয়ে আমাকে ম্যাডাম ডেকে পাঠায়। আমি ম্যাডামের রুমে গিয়ে দেখি ম্যাডাম আজ নীল শাড়ি পরে আছে। অপরূপ সুন্দর লাগছে আজ। কি হলো, বসুন। জি ম্যাডাম। আপনাকে বলেছিলাম না সাথীর সাথে না মিশতে? বলছি, তবে আপনি যা ভাবছেন তা নয়। আর আপনার ধারণা ঠিক হলেও আপনার তাতে কি? আপনার তো বর আছে। আমি কিচ্ছু জানতে চাই না। আপনাদের দুজনকেই অফিস থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা আসতে পারেন। ম্যাডাম, দোষ যা ছিল সব আমার। আর আমার দোষের জন্য সাথীকে কেন বরখাস্ত করবেন? সেটা আমার বিষয়। কথার হাত ধরে বললাম, প্লিজ সাথীকে চাকরি থেকে বহিষ্কার করো না। তোমার রাগ, অভিমান, ঘৃণা সব আমার সাথে। তার জন্য সাথীকে কেন কষ্ট পাবে? এমন সময় কথার হাজব্যান্ড আকাশ রুমে হুট করে ঢুকে পড়ে। এসে দেখে আমি কথার হাত ধরে আছি। কথা হাত ছাড়তে যাচ্ছে। আমি আকতি মিনতি করে যাচ্ছি। হঠাৎ পিছন থেকে কে যেন লাথি মারে। তোর মতো 2 টাকার কর্মচারীর কেমন করে সাহস হয় আমার স্ত্রীর হাত ধরার? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি কথার দিকে। কথা কিছু বলছে না। আকাশ যখনই আবার একটা থাপ্পড় মারতে আসবে কথা তখন আকাশে হাতটা ধরে ফেলে। মনে মনে ভাবলাম, ঘৃণা করলেও কথার হৃদয়ে এখনো আমি আছি। কি করছো আকাশ? এই চরিত্রহীনকে আমি শাস্তি দিচ্ছি বলেই। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার গায়ে হাত দেওয়ার? চরিত্রহীন লম্পট, তোর মতো চরিত্রহীনকে চাকরি দেওয়াটাই আমার ভুল হয়েছে। অফিসের সবাই আমাদের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কথা তুমি না পারলে আমায় বলো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি অফিস থেকে বের হওয়ার আগে সবার সামনে কথা ম্যাডামকে বললাম, জানেন ম্যাডাম, বুকের ভিতরে ভালোবাসার একটা পাহাড় গড়ে তুলেছিলাম আপনার জন্য। মনের মাঝে একটা ছবি এতদিন লালন করেছিলাম। প্রতি রাতে আপনার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম। আপনার আমানতটাকে নিজের জীবন দিয়ে আগলে রেখেছিলাম। কিন্তু আজকের পর থেকে আপনাকে যতটা ভালোবাসতাম ঠিক ততটাই ঘৃণা করব। একদিন আপনার সব ভুল ভাঙবে, সেদিন আমায় পাবেন না। সবার সামনে দাঁড়িয়ে আমি চরিত্রহীন বলছি, এই রাতের জন্য আপনি কাঁদবেন, পায়ে পড়ে মাথা ঠুকরে ঠুকরে কাঁদবেন। আর একটা সত্যি কি জানেন, সাথী আমার হবু বউ না, মা মরা একটা ইতিম মেয়ে। কোথায় যাবে? আমি আজ মিথ্যা কলঙ্ক বোঝা নিয়ে বেরিয়ে যাচ্ছি, তবে একদিন সত্যিটা প্রকাশ পাবে। এই ছেলেটাকে একটা নজর দেখার জন্য তোমার কাঁদতে হবে। চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে আসলাম। বুকের ভেতরটা আজ কাচের মতো টুকরো টুকরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। হঠাৎ পকেট থেকে ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতে উপাস থেকে মেলি কণ্ঠে একজন বলে উঠল, মিস্টার রাজ, আপনার মেয়ে রাইসা আর